আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমরা পাঠ করতে চলেছি ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ির আত্মা। গ্রামের কোনো লোকজন এই রাজপ্রাসাদেরও আশেপাশে আসে না, কারণ এই রাজপ্রাসাদে কেউ আজ পর্যন্ত বেঁচে ফেরেনি। গ্রামের লোক বয়স্ক লোকেদের গল্প শোনায়। ভেকু এক রাত্রে এই রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। ও রাজপ্রাসাদে আলো জ্বলতে দেখে ও রাজপ্রাসাদের মধ্যে যেতে লাগলো, যে এখনো পর্যন্ত ফেরেনি। এটা হলো বর্মা পরিবার। গাড়ি চালাচ্ছেন ব্রিজেশ বর্মা। পাশে বসে আছে ওর ওয়াইফ নেহা বর্মা, আর পেছনের সিটে বসে আছে শান্তি বর্মা আর নরেশ বর্মা। বাবা, আর কত দূর তোর শ্বশুর বাড়ি এখান থেকে? মা, এতক্ষণে তো পৌঁছে যেতাম। মনে হচ্ছে অন্ধকারে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আরে কোনো ব্যাপার নেই, যদি রাস্তায় অন্য কাউকে দেখতে পাস রাস্তা জিজ্ঞেস করে নিস। হ্যাঁ বাবা। ব্রিজেশ গাড়ি চালাতে লাগলো। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মা, আমি একটা আগের প্রাসাদ দেখতে পাচ্ছি, আমরা ওখানে যেতে পারি। ঠিক আছে, চলো ওখানে যাওয়া যাক। ব্রিজেশের গাড়ি রাজপ্রাসাদের গেটের ভেতরে ঢুকতেই একটা অন্যরকম বিকট আওয়াজ শুনতে পেল। শেয়াল চিল্লাতে লাগলো, চামচিকে উঠতে লাগলো, আর একটা প্যাঁচা ধীরে ধীরে দেখতে লাগলো। এই প্রাসাদ তো অনেক ভয়ানক লাগছে। এই প্রাসাদ তো জঙ্গলের মাঝখানে একেবারে। জন্তু জানোয়ার তো কিছু থাকবেই, তাই না? বাবা, তুই রাস্তা জিজ্ঞেস করে আয়। ঠিক আছে মা। ব্রিজেশ যেইমাত্র দরজাকে ধাক্কা দিতে লাগলো, দরজা অমনি খুলে গেল, আর ভেতর থেকে একটা মধ্যবয়স্ক মানুষ বেরিয়ে এলো। আমরা জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি কি আমাদের বলতে পারবেন মনোগ্রাম কিভাবে পৌঁছাবো? তুমি অনেক দূরে এসে পড়েছো, তোমাকে 30 কিলোমিটার পেছনে যেতে হবে। কিন্তু এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না, রাস্তার অবস্থাও খুব খারাপ, আর আজকাল এই রাস্তায় খুব দুর্ঘটনাও ঘটছে। তুমি চাইলে রাত্রে এখানেই থাকতে পারো, কাল সকালে না হয় চলে যেও। হ্যাঁ ঠিক আছে বাবা। লোকটা বলছিল আমরা অনেক দূর আগে এগিয়ে এসছি, আর এই অন্ধকারে রাস্তায় চলা ঠিক হবে না, কারণ রাস্তা খুব খারাপ। আর কি করা যাবে? উনি বললেন আমরা যদি চাই তাহলে প্রাসাদে সকাল পর্যন্ত থাকতে পারি। আর অন্য কোনো রাস্তাও নেই আমাদের হাতে। কিন্তু প্রাসাদ দেখে আমার একটু গোলমাল লাগছে। হ্যাঁ, ভয় পেও না, এই বাড়িটা খুবই পুরনো, তাই জন্যে তোমার এরকম মনে হচ্ছে। যখন ওরা রাজপ্রাসাদের মধ্যে ঢুকছিল তখন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। আমাদের এবার ফিরে যাওয়া উচিত গাড়িতে। তুমি খুব ভয় পাও। আপনারা এখানে হলে বিশ্রাম নিন, খাবার লাগিয়ে দিয়েছি, আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে ডেকে নেবেন। ব্রিজেশ অবাক হলো, কিভাবে এত তাড়াতাড়ি এত সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। এত সব খাবার জিনিস! আরে এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নাকি? এটা রাজপ্রাসাদ, বুঝলে? আমার তো খুব খিদে পেয়েছে। গোটা পরিবার খেতে শুরু করে দিল, কিন্তু নেহা যেদিকেই তাকাচ্ছিল ও এক ভয়ঙ্কর ছায়া দেখতে পাচ্ছিল। এই বাড়ির লোকজন কত ভালো হবে, তাই না? এখানে আসা অতিথিদের ঠাকুরের মতন সেবা করছে। আর ওখানে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক বলতে শুরু করলো, অতিথিদের নয়, বলি দেওয়ার জন্য আগে থেকে ভালো করে খাওয়াতেই তো হবে, না? সবাই খাওয়া দাওয়া শেষ করার পর সবাই আলাদা আলাদা সোফার ওপরে ঘুমিয়ে পড়ল। যেই মাত্র ওরা ঘুমিয়ে পড়ল, সেই সব ভয়ঙ্কর ছায়াগুলো ওদের আশেপাশে ঘুরতে শুরু করল। প্রথম শিকার নেহা। নেহা তার চোখ খুলল, দেখলো একটা কালো ছায়া ওর দিকে এগিয়ে আসছে, কিন্তু ও চিৎকার করতেই ছায়াটি ওর ভেতরে ঢুকে পড়ল। তারপর নেহা ওখান থেকে উঠে সিঁড়ির দিকে যেতে লাগলো। ও একটা অন্য ঘরের দিকে গেল আর ওখানে বসে দোলনায় ঝুলতে লাগলো। নেহার হাসির শব্দ শুনে ব্রিজেশ ঘুম থেকে উঠে পড়ল। হঠাৎ করে নেহা এত জোরে জোরে হাসতে কেন শুরু করলো? ও সিঁড়ির দিকে এগিয়ে চলল,
কিন্তু ওর সিঁড়ি চড়া একেবারেই শেষ হচ্ছিল না। এটা কি হচ্ছে? ব্রিজেশ পেছন ফিরে তাকালো তো দেখলো ওর মা বাবা ওখানে নেই। মা, বাবা, তোমরা কোথায়? ব্রিজেশ সিঁড়ি চড়তেই লাগলো, কিন্তু ও ওপরে পৌঁছাতেই পারছিল না। ব্রিজেশের মা আজকেও ঠিক সেরকমই দেখাচ্ছে, যেমনটি এই গ্রাম 100 বছর আগে ছিল। এটা আমাদের জায়গা, এটাকে কেউ বদলাতে পারবে না। ওই দেখো গ্রামের সব লোকেদের ঘর। ওরা তো আরো দূরে চলে গেছে। আমাদের ভয় গ্রামের সব মানুষের মনে আছে। কিন্তু এই বর্মা পরিবারের লোকজন আমাদের অনুমতি ছাড়াই আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এর সাজা তো ওরা পাবে। এই কথা বলে শান্তি প্রাসাদের ছাদ থেকে লাফিয়ে পড়ল। আর 3 লোক জীবিত আছে। ব্রিজেশ এখনো পর্যন্ত সিঁড়ি চড়ার চেষ্টা করছে। নরেশ ওখানে এলো আর চলন্ত সিঁড়ি হঠাৎ করে থেমে গেল। বাবা, বাবা, মা কোথায়? ও তো চলে গেছে। চলে গেছে? কিন্তু কোথায়? যেখানে ওর যাওয়া উচিত ছিল। এসব তুমি কি বলছো বাবা? বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তুইও ওর কাছেই যাবি। নরেশ ব্রিজেশকে ওপরে তুললো আর ওকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দিল। বাবা, বাবা, আমি তোমার ছেলে। কিন্তু আমি তোর বাবা নই। এই কথা বলে ওকে ওপরে তুলে ওর কোমরের হাতটা ভেঙে দিল। তারপর ও সেই ঘরে গেল যেখানে নেহা দোলনায় বসেছিল। বাবা, এই দেখো আমি দোলনায় বসে দোল খাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমার সোনামার জন্যই তো এই দোলনাটা বানিয়েছিলাম। কিন্তু এখানে কেউ আমাকে বসতে দেয় না। এখন থেকে তোকে আর কেউ কিচ্ছু বলবে না। তুই প্রতি রাত্রে এই দোলনায় দোল খাবি। ঠিক আছে বাবা। নরেশের ভেতরকার ভূত নেহার মাথায় চুমু দিল আর ঘরের বাইরে চলে গেল। তারপর ও হলে রাখা তলোয়ারের কাছে গেল। তারপর ও একটা তলোয়ার বের করলো আর জোরে জোরে হাসতে শুরু করলো। একবার তলোয়ার আমার হাতে চলে আসলে রক্ত অভিষেক তো করতেই হবে। ওখানে ঘরের ভেতরে নেহা একটা ছোট্ট বাচ্চার মতন দোল খেতে লাগলো, আর এদিকে ওর গোটা পরিবার ততক্ষণে মারা গেছিল। এই ভয়ানক রাতও কেটে গেল আর সূর্য উঠল। আবার একবার রাজপ্রাসাদ পুরনো বাড়িতে পরিণত হলো, আর নেহা বাড়ির এক কোণে বসে ওর পুতুলের সাথে খেলা করছিল। এই মহিলাটিকে, আরে ইয়ে ছোট বাচ্চাদের মতো কেন খেলছে? দাঁড়াও, আমি গিয়ে জিজ্ঞেস করি। বোন, তুমি এখানে কি করছো? মহিলাটি নেহার কাছে গেল আর নেহা ওর চোখের দিকে তাকালো। নেহার চোখ তখন লাল ছিল। গ্রামের লোক সবাই ভয় পেয়ে ওখান থেকে পালালো, আর নেহা ওখানে বসে পুতুলটার সাথে খেলা করতে লাগলো। প্রতি রাত্রে রাজমহল আলোয় সেজে উঠত। নেহা তার বাবা মার সাথে থাকত, আর প্রতিদিন সকালে আবার মহল পুরনো বাড়িতে পরিণত হতো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।